আজকে আমরা কোনি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, কারণ আমি তোমাদেরকে বাংলার সব সাজেশন দিয়ে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট নয়, কোথা থেকে কোন প্রশ্ন পড়তে হবে এবং কোনটা থেকে 3 মার্কের কোনটা থেকে 5 মার্কের প্রশ্ন আসবে সেটাও আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। লাইভে এসে আমি তোমাদেরকে স্পেশাল ক্লাসও করিয়ে দিয়েছি যে কোনটা থেকে কিরকম ভাবে প্রশ্ন পড়বে, কিভাবে প্রশ্ন অ্যাটেন্ড করবে। আজকে আমরা কোনি থেকে সাজেশন দেখবো, কারণ কোনি থেকে এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়নি। আর কোনি যেহেতু অনেকটা বড় উপন্যাস, তো তোমরা এখান থেকে ঠিক কোন প্রশ্ন পড়বে আর কোন প্রশ্ন বাদ দেবে নিশ্চয়ই বুঝতে পারছো না। তবে চিন্তা করো না, আমার উপর আস্থা রাখো। মাই টিউটোরিয়াল স্কিম থেকে তোমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের এত চিন্তা করার কোনো দরকার নেই। বেশি সময় নষ্ট না করে আমরা সাজেশনে চলে যাবো। তবে তার আগে তোমরা যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি আমাদের আরো একটা চ্যানেল আছে আর্টিফিশিয়াল একাডেমি, হোম পেজে ফিচার চ্যানেল আছে, দেখবে আর্টিফিশিয়াল একাডেমি বলে। সেখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা আছে আর ক্লাস 9 এর যাবতীয় ভিডিও সেখানে আপলোড করা হয়। তো তোমরা সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকে আমরা কোনি থেকে দেখব যে কি কি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট। আমি সব প্রশ্ন লিখিনি, কারণ আমার সবসময় লিখতে ভালো লাগে না। আমার বইতে আছে, সেইগুলো আমি তোমাদেরকে বই থেকেও দেখিয়ে দেবো। তো প্রথমে যেগুলো খাতায় লিখেছি সেগুলো দেখে নিই। প্রথমে আছে এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? তোমরা কোয়েশ্চেনটা চিনতে পারবে, কারণ এটা বিগত বছরের প্রশ্ন। আর এবছর দেখছি পর্ষদ পর্ষদ যে জিনিসটা খুব বেশি বেশি করছে সেটা হচ্ছে কোনি থেকে প্রশ্ন রিপিট করছে, কিন্তু ডিরেক্টলি রিপিট করছে না। ঠিক সেই প্রশ্নটাকে ঘুরিয়ে অন্য একটা কোটেশন দিয়ে এমন ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছে যে তোমরা বুঝতেই পারছো না যে এই প্রশ্নটা বিগত বছরের প্রশ্ন তোমাদেরকে ওইভাবে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য আমার মনে হয় বিগত বছরের প্রশ্নের উত্তর জেনে রাখা আর পড়ে রাখা দুটোই একদম বুদ্ধিমানের কাজ হবে। তো এটা বুকের মধ্যে পুষে রাখো, এই কোটেশনটার এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু এটা 2017 না 18 না 19 সালে 2019 সালে এসেছিল আই থিঙ্ক। তো এটা তোমাদের পড়ে রাখা উচিত। এরপরে আছে ফাইট কোনি ফাইট, কথাটি কিভাবে কোনির জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভালো করে পড়ে রাখবে। কোনির চরিত্র, এই একটা কোয়েশ্চেন যেটা প্রত্যেক বছর আমরা টিচাররা কমন দিয়ে থাকি আর পর্ষদ আমাদেরকে ভুল প্রমাণিত করে এটা দেয় না। তো এবছর 2025 সালে আবার আমি এটাকে সাজেশনে দিতে চলেছি এবং আমার মনে হচ্ছে পর্ষদ এবার ভুল করে হলেও এটা দেবে। তাই জন্য কোনির চরিত্রটা সুন্দরভাবে মুখস্থ করে ফেলো এবং তৈরি করে ফেলো। তবে আমি একটা কথা বলি তোমাদের, কোনির চরিত্র কিন্তু সহায়িকাতে খুব ভালোভাবে দেওয়া থাকবে না। তুমি যে কোম্পানির সহায়িকা ইউজ করো না কেন, কোনির চরিত্র কিন্তু সহায়িকাতে খুব একটা ভালোভাবে থাকবে না। তো আজকালের মধ্যে আমি কোনির চরিত্র ভালোভাবে লিখে আপলোড করব। তোমরা চাইলে সেই কোনির চরিত্রটা এবং আমি আরো যে সমস্ত চরিত্রগুলো আমি লিখে দেবো সেইগুলো কিন্তু তোমরা একবার রিভাইজ করে নিও। আমার যতটুকু বলার যে তোমরা সহায়িকা থেকে না পড়ে আমি যেটা দিয়ে দেবো সেইটা পড়ো। আমার মনে হয় এক্সামিনার নাম্বার কাটতে পারবে না এবং আমি শিওর। তার জন্য সহায়িকা থেকে কোনি চরিত্র পড়ো না, ভালো দেওয়া থাকে না। তো আমি যেটা দেবো সেটাই পড়ো, ঠিক আছে? কিন্তু কোনি চরিত্র পড়তে হবে। এরপরে আছে 4 বছরই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে, কিভাবে প্রজাপতি ডানা মেলেছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 7 দাগে আছে, মানে 7 দাগে নয়, আমি এখানে প্রথমে দুটো প্রশ্ন কেটে দিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে 4 দাগ। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, 2017 সালে এসেছিল, এখনো পর্যন্ত কোয়েশ্চেনটা রিপিট হয়নি। তো এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিতেই পারে, তার জন্য এটা একবার পড়ে রাখতে হবে। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার, উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এরপরে আছে হিয়া মিত্রের চরিত্র, প্রণবেন্দু বিশ্বাসের চরিত্র, বিষ্ণুচরণ ধরের চরিত্র। এই বছর 2025 সালে যারা পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য একটা চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লাস্ট 2019 সালে একটা চরিত্র এসেছিল, লীলাবতী চরিত্র। তারপর থেকে কিন্তু একটা বছরও একটা চরিত্র দেওয়া হয়নি। তাহলে 2025 যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের যে একটা চরিত্র আসবে এই বিষয়ে আমি ড্যাম শিওর। আর সেই চরিত্রটা কি হতে চলেছে? অবশ্যই ইট মাস্ট বি কোনির চরিত্র অথবা বিষ্ণুচরণ ধরের চরিত্র। এই দুটো চরিত্র এত পরিমাণে মুখস্থ করবে, এত পরিমাণে প্র্যাকটিস করবে যে যেন একদম জিভের আগায় থাকে, একদম প্রশ্ন দেখার সাথে সাথে যেন খটখট করে লিখে দিয়ে চলে আসতে পারো। আর তার সাথে সাথে প্রণবেন্দু বিশ্বাস আর হিয়া মিত্র চরিত্রটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। পর্ষদের মাথার তার কখন কেটে যাবে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য কখন প্রণবেন্দু বিশ্বাস আর হিয়া মিত্র চরিত্র দিয়ে দেবে তোমরা সেটা বুঝতেও পারবে না আর পড়েও যাবে না। কিন্তু এরকম করবে না, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা একদম টপ এবং তোমরা একদম গুড স্কোর পাওয়ার জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, তাই না? তোমরা কিন্তু মানে কোনো রকমের পাস করার জন্য পরীক্ষা দিতে যাচ্ছ না, মিনিমাম বাংলাতে 80 পাওয়ার জন্য যাচ্ছ। তো তার জন্য তোমাদেরকে এই দুটো চরিত্র মুখস্থ করে রাখতে হবে এবং ভালোভাবে রেডি করে যেতে হবে। আর এই দুটো চরিত্র আমি আজকালের মধ্যে আপলোড করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বিষ্ণুচরণ ধর আর কোনি চরিত্রটা একটু বেশি ইম্পর্টেন্ট,
তাই এই দুটো একটু বেশি ভালো করে করে রাখো। আর প্রণবেন্দু বিশ্বাস আর হিয়া মিত্র, তোমরা হয়তো ভাবছো যে প্রণবেন্দু বিশ্বাস আর হিয়া মিত্রের আবার কি চরিত্র পড়বো, ওদের আবার কতটাই বা বেরিয়েছে। হিয়া মিত্র একটু অহংকারী, আর হয়তো কনির গালে একটু ক্রিম মাখিয়ে দিয়েছিল বলে সেখানটা আমরা একটু সমবেদনশীল লিখতে পারি, কিন্তু আর কি চরিত্র খুঁজে পাবো? না, হিয়া মিত্রেরও অনেক কিছু আছে, যেখানে চরিত্র অনেক কিছু আছে কোনি উপন্যাসের মধ্যে, যেটা তোমরা অনুধাবন করতে হয়তো সম্পূর্ণ পারোনি। আমি সুন্দরভাবে লিখে দেবো, তোমরা সেটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। প্রণবেন্দু বিশ্বাসও তাই, 5টা থেকে 6টা চরিত্র বৈশিষ্ট্য ইজিলি বেরিয়ে যাবে, তার জন্য তো চিন্তা করার দরকার নেই। আমি লিখে দেবো, সেটা পড়ে নিও, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমি খাতায় লিখেছি। আর এবার আমি তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংক এবং বই থেকে দেখাচ্ছি যে কোন 2-3টে প্রশ্ন এখনো আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যেগুলো তোমাদের 2025 মাধ্যমিকে আসতে পারে এবং টেস্টের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। 2017 সালে আরো একটা প্রশ্ন এসেছিল, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠাকায় পড়ে এসেছো আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা সংক্ষেপে উল্লেখ করো। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, এটা একবার পড়ে রাখবে, সহায়িকাতে পেয়ে যাবে। 18 সালে এসেছিল, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই যে প্রশ্নটা একটু রিডিং পড়বে। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন? রিডিং পড়বে, ঠিক আছে? আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে আমার মনে হয়েছে, হঠাৎ তার চোখে ভেসে উঠলো 70 সংখ্যাটা, প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যা ভেসে ওঠার তাৎপর্য আলোচনা করো। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরো একটা প্রশ্ন যেটা তোমাদের একেবারে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না, কিন্তু সেটা পর্ষদ দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে আজ বারুণী কি, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো। আজ বারুণী কি, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো। ব্যাস এইগুলোই, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম, এর বাইরে একটাও এক্সট্রা কোয়েশ্চেন করার দরকার নেই। যদি কোনি থেকে প্রশ্ন আসে এর মধ্যে থেকেই আসবে, একদম চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা আসি সংলাপে, ঠিক আছে? থামলে তো তোমরা দেখেছো যে সংলাপও কমন দিচ্ছে এই ভিডিওতে। তো সংলাপে দেখে নি যে কি কি ইম্পর্টেন্ট আছে। দেখো, সংলাপ আমি তোমাদের জন্য বেশ কয়েকটা খুঁজে বার করেছি, তার মধ্যে কিন্তু বিগত বছরের সংলাপও রয়েছে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু আমার সাজেশনের মধ্যে পড়ছে না। বিগত বছরের সংলাপ আমি তোমাদেরকে এই কারণেই পড়তে বলছি, যাতে সংলাপ সম্পর্কে তোমাদের মনের মধ্যে একটা ধারণা জন্মায়, ঠিক কিভাবে সংলাপ অ্যাটেন্ড করা উচিত। আর তার সাথে সাথে পর্ষদ তো মানে মাঝে মাঝে বিগত বছরের কোয়েশ্চেন রিপিট করে, তো এটা হয়তো অনেকেই ভাবছে যে সংলাপ রিপিট করবে না, কিন্তু হয়তো 2017 বা 18 সালে যে সংলাপটা এসেছিল সেটা হয়তো আরেকবার রিপিট করে দিল, এরকম করতেই পারে। তার জন্য আমাদের একবার বিগত বছরের প্রশ্ন পড়ে রাখতে হবে। তো দেখো, 2017 সালে নারী স্বাধীনতা নিয়ে একটা এসছিল, 18 সালে কুসংস্কার প্রতিরোধ নিয়ে এসছিল, 19 সালে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে এসছিল, 20 সালে কি নিয়ে এসছিল আমি জানি না, কিন্তু 20 সালে যাই আসুক না কেন সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। 17, 18, 19 এই 3টে সালে সংলাপ কি এসেছিল সেটা পড়ে রাখলেই হবে, ঠিক আছে? এবার আমি সাজেশনে আসি। আমার যেটা মনে হচ্ছে 2025 সালে আমি যেরকম আগেরবার বলে দিয়েছিলাম যে মোবাইলের ভালো মন্দ নিয়ে সংলাপ আসবে, আর সত্যি তাই এসেছিল। তো আমার এবার যেরকম মনে হচ্ছে 2025 সালে এই বিষয়গুলোর উপরেই সংলাপ আসতে পারে, এর বাইরে কিন্তু আর কোনো বিষয় নিয়ে সংলাপ দিতে পারে না। যদিও এখনো অনেক সাম্প্রতিক ঘটনা চলছে, যেরকম ধরো বিশ্বকাপ হয়েছে এবছর, তারপর ধরো বাংলাদেশে বন্যা হয়েছে, তারপরে আরজি করের যে একটা ভয়াবহ মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল, এগুলোও তো একটা সাম্প্রতিক ঘটনা। তো এইসব সম্পর্কেও মাধ্যমিকে প্রশ্ন আসতেই পারে, কিন্তু সেগুলো তো আমাদের মেইন হিট নয়। আমাদের সংলাপের যে মেইন হিটগুলো সেগুলো আমরা আগে দেখে নেবো। তো বিগত বছরের প্রশ্ন তো আছেই, তার সাথে আমরা করে নেব এলাকায় নতুন পাঠাগার উদ্বোধন নিয়ে সংলাপ। কিভাবে লিখবে আমি তোমাদেরকে একদম সুন্দরভাবে জিস্ট ধরিয়ে দিচ্ছি। যদি 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আসে এলাকায় পাঠাগার উদ্বোধন নিয়ে, এইভাবে লিখবে। একজন আসছে, একজন যাচ্ছে। কিরে কোথায় যাচ্ছিস? অমুকজন বলল, আরে শুনিসনি আমাদের এলাকায় নতুন পাঠাগার উদ্বোধন হয়েছে, সেখানে আজকে সবাইকে বিনামূল্যে একটা করে বই দান করা হচ্ছে, তো সেখানে আমি বই নিতে যাচ্ছি। তখন আরেকজন বললো যে সত্যি আমাদের এলাকায় পাঠাগার উদ্বোধন হয়েছে, জানি না তো। তখন আরেকজন বলবে, সে কি তুই তাহলে ছিলিস না? হচ্ছে ক্যানভাস করে অ্যানাউন্স করেছিল তো যে আজকে ওই পাঠাগারের উদ্বোধনের দিন। তখন আরেকজন বলবে, খুবই ভালো হলো, আমাদের পাড়াতে হচ্ছে বেশ একটা লাইব্রেরি বা একটা পাঠাগার হলো, আমরা ওখানে গিয়ে মাঝে মধ্যে বই পড়তে পারবো, পড়াশোনার প্রতি আমাদের একটা আগ্রহ বৃদ্ধি পাবে। আরেকজন বলবে যে আমি তো শুনছি যে ওখান থেকে নাকি বিনামূল্যে ছোট ছোট ছেলেমেয়েদেরকে বই নাকি দানও করা হবে। তখন বলবে যে হ্যাঁ, অনেকেই দারিদ্রতার কারণে বই কিনতে পারে না, যদি পাঠাগার থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে তো খুবই ভালো ব্যাপার। এইরকম সুন্দর করে বানিয়ে নিজের ডায়লগ দিয়ে, নিজের ভাষাশৈলী দিয়ে সংলাপটা সুন্দর করে উপস্থাপন করবে, এক্সামিনার দেখে যেন একেবারে মুগ্ধ হয়ে যায়, ঠিক আছে? আর হাসপাতাল, আমি এখানে অবলিক দিয়ে হাসপাতাল লিখেছি, যে এলাকায় নতুন পাঠাগার নইলে এলাকায় নতুন হাসপাতাল উদ্বোধন নিয়ে সংলাপ আসতে পারে। তো তোমরা হাসপাতালটা ঠিক সেম ভাবে লিখবে, যে শুনছিস আমাদের এলাকায় নাকি হাসপাতাল
হাসপাতাল তৈরি হয়েছে, এরকম এবার অনেক মুমূর্ষু ব্যক্তিরা চিকিৎসা পাবে, বিনা পয়সা চিকিৎসা পাবে শুনছি আমি এখানে, খুব ভালো হবে। সবাই তো নার্সিংহোমে যাওয়ার মতন সামর্থ্য রাখে না, তো আমাদের এখানে এই এলাকায় যদি একটা ছোটখাটো হাসপাতাল তৈরি হয়েছে, এখানে যদি আমাদের ছোটখাটো প্রাথমিক চিকিৎসাটা পাওয়া যায় সেটা খুবই ভালো হবে। ঠিক আছে, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল, ঠিক যেভাবে লাইব্রেরি উদ্বোধনটা লিখবে সেইভাবে হাসপাতাল উদ্বোধনটাও লিখবে, শুধু এখানে বইপত্র দান করা হবে, ওখানে বিনা পয়সা চিকিৎসা দান করা হবে। এখানে বইপত্রের জন্য তোমাদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পাবে, তোমরা অবসর সময়ে লাইব্রেরি থেকে পড়াশোনা করতে পারবে, আর এখানে হচ্ছে তোমাদের ডাক্তারদের প্রতি শ্রদ্ধা বাড়বে, অনেক মুমূর্ষু রোগী সেবা পাবে, কেউ কাউকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না, এরকম ধরনের কথোপকথন দেবে, দিয়ে সংলাপটাকে উৎকৃষ্ট করবে। এরপর হচ্ছে বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, হতে পারে সেটা তোমাদের স্পোর্টস অনুষ্ঠান, সেখানে হয়তো তোমরা নাটকের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটা আলোচনা করছো, তুমি হয়তো বলছো যে চল একটা নাটক করি আমরা, তখন তুই কিছু শুনেছিস বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, আর একজন হয়তো বলছে যে হ্যাঁ শুনেছি কিন্তু কি করবো এখনো কিছু ভেবে উঠতে পারিনি, তখন এ বলবে চল আমরা একটা গ্রুপ বানাই, আমরা একটা নাটক আয়োজন করি যেটা টিচারদের ভালো লাগবে। তখন আরেকজন বলবে চল তাহলে স্বাধীনতা দিবসের উপরে বা পথ নিরাপত্তার উপরে, মানে একটা নির্দিষ্ট কিছু থিম দেবে, যে বৃক্ষরোপণ উৎসবের উপরে কিছু একটা থিমের উপরে চল আমরা একটা নাটক আয়োজন করি। তো এইভাবে তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে আলোচনাটা চালিয়ে যাবে এবং লাস্টে বলবে হ্যাঁ রে তুই ঠিক বলেছিস, তবে আজকে আসি, আজকে আমার একটু তাড়া আছে, অন্যদিন আবার এই বিষয়ে কথা হবে। তখন আরেকজন বলবে হ্যাঁ তাহলে চল যাওয়া যাক। এইভাবে তোমাদের সংলাপটা শেষ করবে, হট করে থামিয়ে দেবে না। ঠিক আছে, সহায়িকাতে দেখবে হট করে থামিয়ে দেওয়া আছে, কিন্তু ওরকম করবে না। লাস্টে একজন বলবে চল ভাই আজকে আমার একটু তাড়া আছে, আবার পরের দিন কথা হবে এই বিষয়ে, আর একজন বলবে হ্যাঁ ঠিক আছে আবার পরের দিন কথা হবে, আজকে তাহলে যাওয়া যাক। এইভাবে শেষ করবে সংলাপ। এরপরে আছে এলাকায় অরণ্য সপ্তাহ পালন নিয়ে। গাছ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কত তাড়াতাড়ি গাছ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, কিভাবে কাগজের জন্য, কলকারখানার জন্য এভাবে গাছকে ধ্বংস করা হচ্ছে, আমাদের গাছ কি কি উপকার করে, গাছ থেকে আমরা কি কি পেয়ে থাকি, এই সবগুলো ফুটিয়ে তুলবে সংলাপের মধ্যে, এবং কেন আমাদের অরণ্য সপ্তাহটা পালন করা উচিত আর এটার মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হব সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। আর লাস্টে ওই যে আমার আজকে একটু তাড়া আছে, কালকে আবার কথা হবে বা অন্যদিন কথা হবে, আর একজন বলবে যে হ্যাঁ আজকে যাওয়া যাক। প্রথমেই শুরু হবে কিরে কোথায় যাচ্ছিস, এই তো বাজারে যাচ্ছি, হচ্ছে সামনে তো অরণ্য সপ্তাহ আসছে, কয়েকটা গাছের চারা কিনে নিয়ে আসবো। মানে যেভাবে হোক তোমাকে জিস্টে ঢুকতে হবে, কিরে কোথায় যাচ্ছিস এর পরে যেভাবে হোক তোমাকে জিস্টে ঢুকতে হবে এবং তোমাকে বানাতে হবে। ঠিক আছে, পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন, খুব সুন্দরভাবে বলতে হবে যে কিরে কোথায় যাচ্ছিস, শুনিস নি আমাদের পাড়াতে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, আমি রক্ত দিতে যাচ্ছি। রক্ত হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো কোথাও কোনো কারখানাতে পাওয়া যাবে না, কোথাও কোনো কারখানাতে উৎপাদন করা যাবে না, একমাত্র দান করার মাধ্যমেই রক্ত পাওয়া যেতে পারে। আর রক্তের অভাবে কিন্তু অনেক মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছে, তাই ইট ইজ আওয়ার ডিউটি টু ডোনেট ব্লাড ইন দিস ভেরি হসপিটাল ক্যাম্প। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা জায়গাতে গিয়ে শিবিরে এবং হসপিটালের প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমাদেরকে রক্তদান করতে হবে, রক্তদান মহৎদান এরকম করে তোমাদের কোটেশন দিয়ে আমাদের সুন্দর করে এই ব্যাপারটাকে জানাতে হবে। সাম্প্রদায়িক মিত্রতা নিয়ে, ধরো হিন্দু মুসলিমের দাঙ্গা বেঁধেছে, 344 ধারা জারি হয়ে গেছে, তো তোমরা সেই মুহূর্তে অবশ্যই একটা হিন্দু ছেলে এবং একটা মুসলিম ছেলের মধ্যে সংলাপটা দেখাবে যে চারিদিকে যা হচ্ছে এখন আর বাড়ির বাইরে বেশিক্ষণ থাকা যাবে না। তখন বলবে যে চল তাহলে আমরা একটা কাজ, মানে প্রথমে বলবে যে আমরা হিন্দু মুসলিম তো ভাই ভাই, কবি কাজী নজরুল ইসলাম লিখে গেছে যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তো আমরা কেন এইভাবে দাঙ্গা করছি নিজেদের মধ্যে, আমাদের মধ্যে যে রক্ত তোদের মধ্যেও সেই রক্ত, তাহলে কেন নিজেদের মধ্যে আমরা এভাবে অশান্তি করছি, চল তাই আমরা একটা ক্যানভাস আয়োজন করি, আমরা একটা পথনাট্যের আয়োজন করি, আমরা বক্তৃতা দেব, আমরা বোঝাবো সবাইকে যে সাম্প্রদায়িক মিত্রতা বজায় রাখা কতটা প্রয়োজন, আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই বাঙালি, আমরা কেন এভাবে নিজেদের মধ্যে দাঙ্গা করব। এইভাবে তোমরা একটা সংলাপ লিখবে। আমি কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখবে, এরপরও যদি কেউ বলো যে আমি সংলাপ লিখতে পারছি না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর বিশ্ব উষ্ণায়ন, কিভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, কি কি কারণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, কিভাবে এটা রোধ করা যেতে পারে, আগামী প্রজন্ম কতটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে, এই সবগুলো লিখবে এতে। পরিবেশ দূষণ নিয়ে একদম বিশ্ব উষ্ণায়নের মতনই, পরিবেশ দূষণও একদম বিশ্ব উষ্ণায়নের মতন করে লিখবে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের কি করা উচিত, এটা কিভাবে রোধ করা উচিত, এইসব। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ভীষণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিক, যেটা নিয়ে এবছর সত্যি আসতে পারে হয়তো। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, একজন যাচ্ছে, কোথায় যাচ্ছিস, বাজারে যাচ্ছি, আর বলিস না এত পরিমাণে দাম বেড়ে গেছে সব জিনিসের, আলু এত টাকা কেজি, পটল এত টাকা কেজি, এইভাবে লিখে দেবে। ঠিক আছে, তো আর একজন বলবে হ্যাঁ সত্যি তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এত মূল্যবৃদ্ধি হচ্ছে আর সাধারণ মানুষ আর কিনে খেতে পারবে না, এরপর তো না খেয়ে মরণ হবে, এরকম করে করে লিখবে। আর ধরো লিখবে যে আস্তে আস্তে কারখানার উৎপাদন কমে আসছে, চারিদিকে হচ্ছে বন্যার কারণে কৃষি জমি ডুবে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করার থাকতে পারে,
ঠিক আছে, এরকম করে লিখবে। জলের অপচয় রোধে, জল কি করে খরচ হচ্ছে, এত জল খরচ করা উচিত নয়, ভূগর্ভস্থ জলের সংকট দেখা দিচ্ছে, এইসব। পথ নিরাপত্তা সচেতনতা, একটা বাচ্চাকে গাড়ি চাপা দিয়ে চলে গেছে, তাই নিয়ে দুজন মিলে আলোচনা করবে যে দেখ কিভাবে বাইকটা বাচ্চাটাকে চাপা দিয়ে চলে গেল, এটা রেকলেস ড্রাইভিং করছে, এইভাবে কিন্তু পথ নিরাপত্তা চলছে না। তা এই পথ নিরাপত্তা সচেতনতাটা না এইভাবে ডিরেক্ট না এসে এইভাবে আসতে পারে যে সাবধানে চালাও, জীবন বাঁচাও। ঠিক আছে, এইটা অনুসরণে একটা সংলাপ রচনা লেখো। তো তোমরা এইভাবে লিখবে। এরপর আছে অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা। অনলাইনে পড়াশোনার কি সুবিধা এবং কি অসুবিধা হতে পারে। এই যেরকম ধরো বাচ্চারা ফাঁকি মারে, ঠিক করে বুঝতে পারে না কন্টেন্ট, নেটের প্রবলেম করতে লাগে, ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। আর সুবিধা হচ্ছে করোনা মহামারীর সময় যখন কেউ বাইরে বেরোতে পারছিল না, তখন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে একটা ঘরের কোণে বসে সুন্দরভাবে নিজের পড়াশোনাটা কমপ্লিট করে নিতে পারছিল, পড়াশোনা স্থগিত রাখতে হচ্ছিল না। এইগুলো হচ্ছে সুবিধা। সমাজসেবায় ছাত্রদের ভূমিকা, ঠিক যেরকম প্রবন্ধ রচনা মুখস্থ করেছো সেরকম লিখবে। কিভাবে সমাজটা দিন দিন অধপতনে যাচ্ছে, আমাদের কি কি ভূমিকা আছে, আমরা কি কি করতে পারি সমাজের উন্নতিতে, এইসব। এরপর আসছে জীবনের লক্ষ্য, জীবনে বড় হয়ে কি হতে চাও। এটা খুবই ইজি। একজন বলবে কিরে কোথায় যাচ্ছিস, বলছে আমি ওখানে যাচ্ছি। তো আরেকজন বলবে যে মাধ্যমিক তো হয়ে গেল, এরপর কি করবি জীবনে, তখন এই বলবে আমি তো এই হতে চাই, আমি তো ঠিকই করে নিয়েছি যে আমি এখানে পরীক্ষা দেবো, আমি এই এসএসসিতে সিলেক্ট হবো বা নিট জি এইসব দেবো। তখন আরেকজন বলবে আমি তো এইসব ঠিক করে নিই, আমি তো এইটা করবো ভেবেছি। এরকম করে আর কি তোমরা লিখবে। রক্তদানের উপযোগিতা, এটা হচ্ছে ওই রক্তদান শিবির নিয়ে যেরকমটা আমি বললাম যে রক্ত কোথাও উৎপাদন করা যায় না, কোথাও কোনো কারখানায় উৎপাদন হয় না, নিজেদেরকে দান করতে হয়, রক্তদান মহদান, এরকম ভাবে রক্তদানের উপযোগিতাটা লিখবে। এটাও কিন্তু ওইভাবেই হবে যে শুনিস নি আমাদের পাড়াতে একটা রক্তদান শিবির বসেছে, ঠিক যেভাবে রক্তদান শিবিরের জন্য তোমরা সংলাপ রচনা করবে, রক্তদানের উপযোগিতাটাও সেম। দুটো কিন্তু আলাদা কন্টেন্ট নয় একদমই। ঠিক আছে, এটা একদম সেম। ওই রক্তদান শিবির উদ্বোধন আর রক্তদানের উপযোগিতা একদম সেম। তার জন্য এটা আলাদা কন্টেন্ট হিসেবে ওইটা যেটা মুখস্থ করবে এটাও সেটাই মুখস্থ করবে। একদম বানাতে শেখো। সংলাপটা কিন্তু কখনোই মুখস্থ করা যায় না, সংলাপটা বানাতে হয়। ঠিক আছে, তো এখানে আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম যে কি কি বিষয়ের উপর সংলাপ আসতে পারে। এবার তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা ভিডিও শেষে বলছি, সেটা হচ্ছে যদি তোমাদের মনে হয় যে এর মধ্যে থেকে কোনো সংলাপ তোমরা খুঁজে পাচ্ছ না, বানাতে পারছো না, তার জন্য তো আমি আছি, আমার কাছে সুন্দর করে সব লেখা আছে। কোনটা খুঁজে পাচ্ছ না জাস্ট একবার কমেন্টে বলবে, আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, একটা করে লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। শুধুমাত্র নিজেরা পড়ে ভালো রেজাল্ট করলে কিন্তু হবে না, সবাইকে একটু শেয়ারটা করতে হবে। আর তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা করে দাও, কারণ 10,000 হতে চলেছে। আর আজকে ভিডিও পর্যন্ত, চলো পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।